Good evening, my all beloved student and future WBCS officers. All welcome on this learning platform, Civil Service 24 into 7. And this is me, Somen Goswami. এই চ্যানেলে আমি তোমাদের জন্য 2023 সালের WBCS পরীক্ষাকে সামনে রেখে কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি সিরিজ তোমাদের জন্য লঞ্চ করেছি। তো রাতের সময় হয়ে গেছে, এখন শুধু কাজ একটাই, রিল্যাক্সে পড়ার। তো যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো জানোই, যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে লাইক করো, ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটি, যেন তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা ভবিষ্যতে WBCS পরীক্ষা দেবে তাদের যেন আমার এই যে ছোট্ট প্রচেষ্টা যেন তাদের কাজে লাগে। আর ইন্ডিয়ান ইকোনমির যাদের ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমিক্সের প্রতি যাদের ভয় বা ভীতি আছে, আমি আগের দিনও ক্লাসে বলেছি, আমি এর আগের দিন ইকোনমিক্সের একটা ক্লাস নিয়েছি, সেখানে তোমাদের ইন্ট্রোডাকশন অফ ইকোনমি পড়িয়েছি, ইকোনমি সম্পর্কে তোমাদের পরিচিতি দিয়েছি, ইকোনমি কাকে বলে, ইকোনমিক্স কাকে বলে, ইকোনমির প্রকৃতি অনুযায়ী ইকোনমির ভাগ কী কী রয়েছে, ক্যাপিটালিস্ট ইকোনমি ইন ডিটেল পড়িয়েছি। যারা ক্লাসটা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসটা এই ক্লাসটা কমপ্লিট করার পর অবশ্যই দেখবে, কারণ প্রিভিয়াস ক্লাসটা দেখলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। আমি বলেছি যাদের ভয় রয়েছে ইকোনমিক্সের প্রতি তাদের ভয়ের কারণ নেই, কারণ আমি এই ক্লাসে কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি বেসিক টু টপ লেভেল তোমাদের কমপ্লিট করাবো। অতএব সাবজেক্টের ছেড়ে দাও, একটা দীর্ঘ নিঃশ্বাস নাও, টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। কি বলছি ভালো করে শোনো, বোঝা গেল কি বললাম? তাহলে আপাতত যে আধ ঘন্টা 30 মিনিট 40 মিনিট পুরোপুরি ইকোনমিক্সের নামে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, এই ভালো করে ক্লাসটা এনজয় করো। আর তোমাদের ইকোনমিক্সের যদি কোনো টপিক জানার থাকে সে বিষয়ে তোমরা কমেন্টসে জানিও, আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ক্লাস এই চ্যানেলে নিয়ে নেব, কেমন? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই, আর শেয়ার করো ভিডিওটা, যাতে যারা ভবিষ্যতের বিউরোক্র্যাট হবে, WBCS অফিসার হবে, তাদের যেন কাজে লাগে। তাহলে আজকে আর বেশি সময় না করে আজকে আমরা চলে আসবো টুডেজ টপিক। তোমাদের আজকে পড়াবো আমি জিডিপি, ন্যাশনাল ইনকাম। তোমাদের আগের দিনই বলেছিলাম ইন্ডিয়ান ইকোনমি ইন্ট্রোডাকশন ক্লাসে যে আজকে তোমাদের আমি পড়াবো এর নেক্সট ক্লাসে ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম পড়াতে গিয়ে আমি সবার আগে তোমাদের পড়াবো জিডিপি। জিডিপি বলতে আমরা কি বুঝি, জিডিপির যে মেজারমেন্ট রয়েছে, অর্থাৎ জিডিপিকে কিভাবে ক্যালকুলেট করা হয়। আমার এই ক্লাসের মূল লক্ষ্যই থাকবে যে ইকোনমি বুঝতে গেলে যে সমস্ত ট্রামগুলো রয়েছে সেই সমস্ত ট্রামগুলো সম্পর্কে তোমাদের অবহিত করা, যাতে তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স বা নিউজ পেপার পড়বে, অনেক সময় নিউজ পেপার পড়ার সময় যে ট্রামগুলো তোমরা দেখো, জিডিপি, জিএনপি, বেস রেট, রেপো রেট, মনিটারি পলিসি, তোমাদের বুঝতে অসুবিধা হয়। আমি সেই দায়িত্বটা নিয়েছি যে ইকোনমিক্স বুঝতে যেন তোমাদের কোনো সমস্যা না হয়, অর্থাৎ ইকোনমিক্সের প্রতি তোমাদের যেন কোনো ভীতি না থাকে। তাহলে আজকে ন্যাশনাল ইনকাম পড়াবো। ন্যাশনাল ইনকাম পড়ানোর আগে তোমাদের আমি কটা বিষয় আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে, আগে আমরা দেখব যে ইনকাম কাকে বলে, সার্কুলার ফ্লো অফ ইনকাম কিভাবে সৃষ্টি হয় বা ইনকাম কিভাবে জেনারেট হয়, তারপর আমরা জিডিপি ন্যাশনাল ইনকামের দিকে আসবো। বোঝা গেল? তো এক সেকেন্ড দেখো, তাহলে আমরা যদি ইনকাম দেখি তাহলে এটা আমরা কি দেখছি, আমরা দেখছি হাউস হোল্ড, তাই তো? এটা হচ্ছে হাউস হোল্ড। এক সেকেন্ড ইরেজারটা নিয়ে নি। তাহলে আমরা দেখছি কি হাউস হোল্ড। আমরা কি দেখছি, এটা দেখছি আমরা ফ্যাক্টরি বা যেখানে প্রোডাকশন হয়। আগে আমি তোমাদের ইকোনমি পড়াতে গিয়ে বলেছিলাম যে ইকোনমি ডিল করে কিসের সঙ্গে, ইকোনমি ডিল করে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং কনজামশন। কিসের? দ্য ওয়েলথ অফ দ্য কান্ট্রি। দেশের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির যে প্রোডাকশন, ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন এবং কনজামশন সম্পর্কে ডিল করে। তাহলে আমরা যখন ইনকাম দেখবো যে ইনকামের সার্কুলার ফ্লো বা ইনকাম কীভাবে সৃষ্টি হয়, তখন আমরা দেখব যে একজন ব্যক্তি ধরো কোনো একটা ফ্যাক্টরি ওপেন করেছে, কোনো একটা ইন্ডাস্ট্রি ওপেন করেছে।
তাহলে সেই ইন্ডাস্ট্রি ওপেন করতে গেলে তার কি লাগবে? ইন্ডাস্ট্রি ওপেন করতে গেলে তার ল্যান্ড লাগবে, সে ল্যান্ড নিয়েছে। আচ্ছা, ল্যান্ডের সঙ্গে সঙ্গে তার কি লাগবে? তার লাগবে লেবার। ল্যান্ড হয়ে গেল, লেবার হয়ে গেল। আচ্ছা, ল্যান্ড আর লেবারের পর তার কি লাগবে? তার লাগবে ক্যাপিটাল। ক্যাপিটাল নিতে হবে তাকে। তাহলে এই যে ল্যান্ড, এই যে লেবার এবং এই যে ক্যাপিটাল, আর কি লাগবে? আর আর তার লাগবে প্রফিট, কারণ বিজনেস তো কেউ লসের জন্য করে না, তার লাগবে। তাহলে এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং প্রফিট, এটাকে নেওয়ার জন্য তাকে কি দিতে হবে? তাকে ফ্যাক্টর পেমেন্ট দিতে হবে। অর্থাৎ ফ্যাক্টরি তৈরি করতে গেলে তার কি কি লাগছে? ল্যান্ড লাগছে, লেবার লাগছে, ক্যাপিটাল লাগছে এবং প্রফিট রাখতে হচ্ছে, তাই তো? কারণ যে এন্টারপ্রাইজ হবে, এন্টারপ্রাইজের মূল লক্ষ্য হচ্ছে প্রফিট জেনারেট করা, নাহলে সে কেন ব্যবসা করবে? তাহলে এই যে ফ্যাক্টর পেমেন্ট কাকে দিচ্ছে? ফ্যাক্টর পেমেন্ট দিচ্ছে হাউস হোল্ডকে। ফ্যাক্টর পেমেন্ট কাকে দিচ্ছে? ফ্যাক্টর পেমেন্ট দেওয়া হচ্ছে এক্ষেত্রে হাউস হোল্ডকে দেওয়া হচ্ছে। হাউস হোল্ডকে কি দেওয়া হচ্ছে? হাউস হোল্ডের কাছ থেকে ফ্যাক্টরি করার জন্য কি নেওয়া হচ্ছে? জমি নেওয়া হচ্ছে, ল্যান্ড নেওয়া হচ্ছে। তাহলে সেই ল্যান্ডের জন্য ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি হাউস হোল্ডকে কি দেবে? রেন্ট পে করবে। তাহলে সেই রেন্ট হাউস হোল্ডের ক্ষেত্রে কি হলো? ইনকাম হলো। আমি কি বলছি ভালো করে শোনো আগে। যখন প্রোডাকশন করার জন্য কোনো ইন্ডাস্ট্রি, তো ল্যান্ড দরকার, তো ল্যান্ড কার কাছ থেকে নেবে? হাউস হোল্ডের কাছ থেকে নেবে। হাউস হোল্ড তো ল্যান্ড এমনি দেবে না, তার জন্য হাউস হোল্ডকে কি দেবে? রেন্ট দেবে। লেবার, ফ্যাক্টরিতে প্রোডাকশন করার জন্য লেবার লাগবে, তো লেবারের জন্য তো লেবার কস্ট দিতে হবে। লেবার কোথা থেকে আসবে? হাউস হোল্ড থেকে আসবে। ক্যাপিটাল, একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য, বিজনেস গ্রোথ করার জন্য তো ক্যাপিটাল দরকার। বিজনেসকে গ্রোথ ছেড়ে দাও, গ্রো করার জন্য ক্যাপিটাল দরকার। তাহলে ক্যাপিটাল কোথা থেকে আসবে? হাউস হোল্ড দেবে ক্যাপিটাল। ক্যাপিটাল ব্যাংক থেকে আসতে পারে, কোনো পাবলিক ফাইন্যান্স থেকে আসতে পারে। তাহলে পরে যখন আমরা ইনভেস্টমেন্ট করবো তখন ইনভেস্টমেন্টের বিভিন্ন দিক দেখবো। এখন ধরে নাও ক্যাপিটাল লাগবে। আর কি লাগবে? যে এন্টারপ্রাইজ, যে এন্টারপ্রেনিউর কি করবে? বিজনেসটা করবে, তার তো প্রফিট লাগবে, তবেই তো একটা প্রোডাকশন হবে। তাহলে এই যে ফ্যাক্টর পেমেন্ট আমরা দেখছি, যে হাউস হোল্ডের ল্যান্ডের রেন্ট, লেবারের স্যালারি বা ওয়েজ বা পারিশ্রমিক, ক্যাপিটাল অর্থাৎ যে টাকা লাগছে ব্যবসা করতে, এবং প্রফিট, এই সব কটাকে আমরা কি বলবো? এই সব বলবো ফ্যাক্টর পেমেন্ট। বোঝা গেল কি বললাম? এই ফ্যাক্টর পেমেন্ট করার পর, তাহলে এই যে ফ্যাক্টর পেমেন্ট, সেটাকে কি আমরা বলতে পারি যে এটা হাউস হোল্ডের ইনকাম? বোঝা গেল? এই ফ্যাক্টর পেমেন্ট হাউস হোল্ডের ইনকাম, লেবারের যে স্যালারি সেটা হাউস হোল্ডের ইনকাম, ল্যান্ডের যে রেন্ট সেটা হাউস হোল্ডের ইনকাম, ক্যাপিটাল থেকে যে ইন্টারেস্ট পেমেন্ট করা হচ্ছে ফ্যাক্টর পেমেন্টের ক্ষেত্রে, তো তার ইন্টারেস্ট দিতে হবে, তাহলে সেই ইন্টারেস্ট হাউস হোল্ডের ইনকাম, এবং প্রফিট, যে যে এন্টারপ্রেনিউর বিজনেসটা স্টার্ট করছে, তার যে ইন্ডাস্ট্রি তৈরি করছে, তার জন্য তার প্রফিট লাগবে। তাহলে এইগুলো প্রত্যেকটা ফ্যাক্টর পেমেন্ট, অর্থাৎ ফ্যাক্টরিকে ডেভেলপ করার জন্য যে সমস্ত পেমেন্ট দিতে হচ্ছে, ফর ল্যান্ড, ফর লেবার, ফর ক্যাপিটাল, ফর প্রফিট, এই সব কটাকে আমরা কি বলবো? ফ্যাক্টর পেমেন্ট। এবং এই ফ্যাক্টর পেমেন্ট হচ্ছে হাউস হোল্ডের ইনকাম। বোঝা গেল কি বললাম? হাউস হোল্ডের ইনকাম। তাহলে এবার আমরা সব ইনকাম বুঝলাম, কিভাবে ইনকাম জেনারেট হচ্ছে। এবার আমরা চলে আসব জিডিপি। যে জিডিপি কাকে বলে দেখো। জিডিপি or gross domestic product, GDP or gross domestic is the market value of the final goods and service product in a country in a given time period or a financial year. ভালো করে দেখো, GDP gross domestic product is the market value বা is the money value of all final goods and in a country in a given time period or a financial year. অর্থাৎ একটা নির্দিষ্ট আর্থিক বছরে একটি নির্দিষ্ট দেশের টেরিটরির মধ্যে, সীমারেখার মধ্যে, এখন এই টেরিটরি দু প্রকার হয়, একটা হচ্ছে ডোমেস্টিক টেরিটরি আর একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল টেরিটরি। তো ডোমেস্টিক ইকোনমিক্যাল টেরিটরি আর জিওগ্রাফিক্যাল টেরিটরির ক্ষেত্রে আমি বলবো দুটো কি, কিন্তু আগে শুনে নাও যে একটা দেশের নির্দিষ্ট টেরিটরি বা ডোমেস্টিক ইকোনমির মধ্যে একটা নির্দিষ্ট অর্থে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হয়, তাকে সেই
প্রডিউসড গুডস এবং সার্ভিসের যে মার্কেট ভ্যালু টোটাল, বলবো জিডিপি। তাহলে জিডিপি বোঝা গেল, কি বললাম? জিডিপি or gross domestic product is the market value of final goods and service which is produced in a country in a given time period। একটা নির্দিষ্ট অর্থবর্ষে একটা নির্দিষ্ট দেশের যে ডোমেস্টিক ইকোনমি রয়েছে, সেই ডোমেস্টিক ইকোনমির মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হয় তাকে আমরা বলবো জিডিপি। বোঝা গেল জিডিপি? তাহলে আমরা এই যদি জিডিপি দেখি, তাহলে জিডিপির আমরা কি দেখব? জিডিপির আমরা দেখব যে 4 পার্ট। মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু কি বলবো? সব ধীরে ধীরে বলবো, রাতের সময় রিল্যাক্সে পড়ো, কোনো অসুবিধা নেই। একটা হচ্ছে মার্কেট ভ্যালু, একটা হচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস। আমি আগেই বললাম জিডিপি ক্যালকুলেট করা হয় সবসময় ফাইনাল এবং সার্ভিস। যদি পরীক্ষায় কোশ্চেন আসে এমসিকিউ যে জিডিপি কি ইন্টারমিডিয়েট বা র মেটেরিয়ালের ক্ষেত্রে, র মেটেরিয়াল কি ধরা হয় জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে, উত্তর কি হবে তোমরা নিচে কমেন্টস বক্সে জানিও। তাহলে একটা হচ্ছে মার্কেট ভ্যালু, একটা হচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, আর একটা হচ্ছে কি প্রডিউসড উইদিন এ কান্ট্রি। একটা দেশের যে ডোমেস্টিক ইকোনমি এবং টেরিটরি, তার মধ্যে যে গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, এবং ইন আ গিভেন টাইম পিরিয়ড বা অর এ ফাইন্যান্সিয়াল ইয়ার, একটি নির্দিষ্ট অর্থবর্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রের যে ডোমেস্টিক ইকোনমি আর ডোমেস্টিক টেরিটরির মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে তাকে আমরা বলবো জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি আমাদের দেশের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা প্রত্যেকদিন দেখি, ডিউরিং কোভিড সিচুয়েশনেও আমরা দেখেছি যে দেশের জিডিপি নিচে নেমে গিয়েছিল, দেশের জিডিপি কন্টিনিউ ছিল। এই ডিফ্লেশন, এগুলো তোমাদের আমি ইন ডিটেল পড়াবো যখন ইনফ্লেশন পড়াবো, তার সঙ্গে পরে ক্লাসের সঙ্গে সঙ্গে থাকো, আমার সঙ্গে এক এক পা করে চলো। ইকোনমিক্সের সমস্ত কনসেপ্ট কথা দিচ্ছি ধরে ধরে ক্লিয়ার করে দেবো। তাহলে জিডিপি ক্ষেত্রে আমরা দেখলাম, জিডিপির ক্ষেত্রে 4টে জিনিস আমরা দেখতে পাবো। জিডিপি হচ্ছে প্রোডাক্টের যে মার্কেট ভ্যালু, যে মানি ভ্যালু, তাকে ক্যালকুলেট করে। এক। দ্বিতীয় হচ্ছে জিডিপি কোথায়, কোনটাকে আমরা ধরবো জিডিপির মধ্যে? ফাইনাল গুডস অ্যান্ড ফাইনাল সার্ভিস, ইন্টারমিডিয়েট বা র মেটেরিয়াল কিন্তু নয়, ফাইনাল গুডস অ্যান্ড ফাইনাল সার্ভিস। 2 নম্বর কি দেখ, 3 নম্বর কি দেখবো? উইদিন ডোমেস্টিক টেরিটরি ইন এ কান্ট্রি, একটা দেশের যে টেরিটরি রয়েছে সেই টেরিটরি ডোমেস্টিক ইকোনমির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়। আর কি দেখলাম? 4 নম্বর কি দেখলাম? গিভেন টাইম পিরিয়ড ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার, একটা আর্থিক বর্ষে যে ধরনের যে গুডস এবং সার্ভিস প্রডিউসড হয় একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে একটি আর্থিক বর্ষে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হয় তাকে আমরা বলবো জিডিপি। এখন যদি ফাইন্যান্সিয়াল ইয়ার না জানো তাহলে বলে দিই, প্রত্যেকটা দেশে ফাইন্যান্সিয়াল ইয়ার, আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 1 এপ্রিল টু 1 মার্চ, অর্থাৎ 31 মার্চ অবধি। বোঝা গেল? তো মার্কেট ভ্যালু কি? আচ্ছা দেখো, মার্কেট ভ্যালু দেখো, মার্কেট ভ্যালু হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাকশন করি, ধরো একটা কোম্পানি, একটা ইন্ডাস্ট্রি, সে পটেটো চিপস তৈরি করে, আলুর পাঁপড় তৈরি করে, পটেটো চিপস। তো পটেটো চিপস সে তার কার কাছ থেকে কিনবে? সে কিনবে একজন কৃষকের কাছ থেকে, চাষির কাছ থেকে। তো কৃষকের কাছ থেকে সে কি কিনবে? আলু কিনবে। ইন্টারমিডিয়েট গুডস বা র মেটেরিয়াল হিসাবে সে কি নেবে? পটেটো বা আলু নেবে। সেই আলুটিকে সে কি করবে? তার সঙ্গে তাহলে লেবার দেবে, আরো সমস্ত কিছু ভ্যালু অ্যাডিশন যা খরচা লাগে পটেটো চিপস তৈরি করতে পটেটো থেকে, সেগুলো সব অ্যাড করবে। সেগুলো সব অ্যাড করার পর তার টোটাল চলে এলো, কস্ট চলে এলো। অর্থাৎ ধরো এক প্যাকেট পটেটো চিপস তৈরি করতে 2 টাকার লেবার লেগেছে, 2 টাকার ল্যান্ডের রেন্ট লেগেছে, 2 টাকা ক্যাপিটাল ইন্টারেস্ট লেগেছে, 2 টাকা প্রফিট লেগেছে। তাহলে এই যে 2 টাকা প্রফিট, 2 টাকা ক্যাপিটাল ইন্টারেস্ট, মানে যে ক্যাপিটাল নেওয়া হয়েছে গুডটাকে প্রডিউস করার জন্য, ইন্ডাস্ট্রিতে পটেটো চিপস তৈরি করার জন্য যে ক্যাপিটাল লেগেছে তার ইন্টারেস্ট দিতে হবে, তাহলে ইন্টারেস্ট 2 টাকা। লেবারকে স্যালারি দিতে হবে, ওয়েজেস দিতে হবে, তার 2 টাকা। এবং আমরা যদি দেখি যে
তার নিজের প্রফিট 2 টাকা, এবং যেখানে ফ্যাক্টরি তৈরি হয়েছে ল্যান্ড, সেই ল্যান্ডের রেট 2 টাকা, তাহলে 4 দুগুণে 8 টাকা আমরা দেখলাম তার ফ্যাক্টর কস্ট। এখন সেই পটেটো চিপস বা এক প্যাকেট আলুর চিপসের দাম আমরা দেখছি তৈরি করতে খরচা হচ্ছে, ফ্যাক্টর কস্ট হচ্ছে 8 টাকা। এইবার যখন কোম্পানির গেট থেকে কোনো প্রোডাক্ট বেরিয়ে মার্কেটে আসবে, তখন সবার আগে কে দাঁড়িয়ে থাকবে? স্টেট দাঁড়িয়ে থাকবে, বলবে দাঁড়াও, কিছু ট্যাক্স দিতে হবে না? তার সঙ্গে কি যুক্ত হবে? ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত হবে। তাহলে 8 টাকার পটেটো চিপস তৈরি করতে খরচা হলো এবং তার সঙ্গে 2 টাকা ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত হলো। এখন জিএসটি হয়ে গেছে, জিএসটি পরে পড়াবো। এখন তুমি ধরে নাও ইনডাইরেক্ট ট্যাক্স 2 টাকা সরকারকে ট্যাক্স দিতে হলো। এই যে 2 টাকা যোগ করে তাহলে এক প্যাকেট চিপসের দাম কত দাঁড়ালো? 10 টাকা। এই 10 টাকাকে বলা হয় মার্কেট ভ্যালু। বোঝা গেল কি বললাম? ফ্যাক্টর কস্ট এবং মার্কেট ভ্যালু কি বললাম বোঝা গেল? জিডিপি কাকে বলে বোঝা গেল? জিডিপি হচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের ক্যালকুলেশন, অর্থাৎ ফাইনাল গুডস এবং সার্ভিসের যে মার্কেট ভ্যালু ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার, একটি নির্দিষ্ট অর্থবর্ষে কোথায় প্রডিউসড ইন এ কান্ট্রি, একটা দেশের যে টেরিটরি, সেই টেরিটরির মধ্যে এক বছরে নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হয় তাকে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার ক্ষেত্রে জিডিপি হিসাবে চিহ্নিত করে থাকি। আর কি? তাহলে আমরা দেখলাম মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু কি বললাম বুঝতে পারলে? ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট কি কি ছিল? ল্যান্ডের রেন্ট, লেবারের কস্ট, লেবারের স্যালারি, প্রফিট, যে এন্টারপ্রেনিউর আছে সেই এন্টারপ্রেনিউরের প্রফিট আছে, এবং যে ক্যাপিটাল নেওয়া হয়েছে সেই ক্যাপিটালের ইন্টারেস্ট রয়েছে। এর সঙ্গে যখন সরকারের ইনডাইরেক্ট ট্যাক্স বা গভর্নমেন্ট যখন ইনডাইরেক্ট ট্যাক্সটা পায়, তখন টোটাল ধরে আমরা দেখলাম পটেটো চিপসের দাম কত হলো? 10 টাকা। তাহলে এটাকে আমরা বলবো মার্কেট ভ্যালু। তাহলে ফ্যাক্টর কস্ট কি, মার্কেট ভ্যালু কি বোঝা গেল, জিডিপি কি বোঝা গেল? বোঝাতে পারলাম বিষয়টা? ধীরে ধীরে পড়ো, হুটোপাটা করলে সমস্যা, ধীরে ধীরে দেখো। বোঝা গেল কি বললাম? নেক্সট, আবারও বলছি, সিনেমা চলছে না, ক্লাস চলছে, খাতা নাও, রানিং নোট বানাতে থাকো। যে সুবিধাটুকু দেওয়া হচ্ছে ফ্রিতে তার পুরোপুরি উপভোগ করো। দেখো নেক্সট, তাহলে আমরা সার্কুলার ফ্লো অফ ইনকাম দেখলাম। সার্কুলার ফ্লো অফ ইনকামে কি দেখলাম? যে যখন প্রোডাকশনের প্রফিট, আমাদের যে ইকোনমির ক্যাপিটালিস্ট ইকোনমির মূল বক্তব্য কি বলেছিলাম? ক্যাপিটালিস্টিক ইকোনমির মূল বক্তব্য বলেছিলাম মোর প্রফিট জেনারেট করা, ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করা। তো ম্যাক্সিমাম প্রফিট জেনারেট কখন হবে? যখন ম্যাক্সিমাম প্রোডাকশন হবে। তো ম্যাক্সিমাম প্রোডাকশন করতে গেলে কি লাগবে? ল্যান্ড লাগবে, 2 নম্বর লেবার লাগবে, 3 নম্বর ক্যাপিটাল লাগবে, 4 নম্বর প্রফিট, যে এন্টারপ্রেনিউর বিজনেসটা করবে তার প্রফিট লাগবে। এটা গেল ফ্যাক্টর পেমেন্ট। এই যে ফ্যাক্টর পেমেন্ট কাকে দেওয়া হচ্ছে? হাউস হোল্ডকে দেওয়া হচ্ছে, কারণ ল্যান্ড কার কাছে রয়েছে? হাউস হোল্ডের কাছে রয়েছে। লেবার কার কাছে রয়েছে? হাউস হোল্ডের কাছে রয়েছে। ক্যাপিটাল কার কাছে রয়েছে? হাউস হোল্ডের কাছে রয়েছে। ক্যাপিটাল কি করে হাউস হোল্ডের কাছে থাকলো? দেখো বলছি। তাহলে এই যে প্রফিট কে নেবে? হাউস হোল্ড নেবে, যে এন্টারপ্রেনিউর সে নেবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি ফ্যাক্টর পেমেন্ট, অর্থাৎ প্রোডাকশন করতে গেলে যে সমস্ত ফ্যাক্টর কস্ট লাগছে সেগুলোকে আমরা বলতে পারি যেটা হাউস হোল্ডের ইনকাম। বোঝা গেল কি বললাম? এবার হাউস হোল্ড যে ইনকামটা করবে সেই ইনকামটা কোথায় এক্সপেন্ড করবে? হাউস হোল্ডের ইনকামটা এক্সপেন্ডিচার হবে কি করতে? কনজামশন করতে, টু প্রডিউস ফাইনাল গুডস ফ্রম দ্য ফ্যাক্টরি। অর্থাৎ সেই ফ্যাক্টরি থেকে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হয়েছে সেই সমস্ত সার্ভিসকে কনজামশন করার ক্ষেত্রে হাউস হোল্ড কি করবে? এক্সপেন্ডিচার করবে। কিসের এক্সপেন্ডিচার করবে? তার যে ইনকাম ছিল, হাউস হোল্ডের ইনকাম কোনটা? ফ্যাক্টর পেমেন্ট। ফ্যাক্টর পেমেন্ট কি? ফ্যাক্টর পেমেন্ট হচ্ছে প্রোডাকশন তৈরি করতে গেলে যে সমস্ত ফ্যাক্টর কস্ট লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, প্রফিট। বুঝতে পারলাম? তাহলে এই যে হাউস হোল্ডের যে ইনকাম, সেই ইনকাম দুটো পার্টে যাবে। একটা হচ্ছে হাউস হোল্ড কি করবে? এক্সপেন্ডিচার করবে, খরচা করবে। কি করার জন্য? কনজামশন করার জন্য, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস উইচ প্রডিউসড বাই দ্য ফ্যাক্টরি। এবং আরেকটা পার্ট ইনকামের, সেটা কি করবে হাউস হোল্ড? সেটা সেভিং করবে। সেই সেভিংসটা কোথায় করবে? ব্যাংকে করবে। তো ব্যাংক তো টাকাটা নিয়ে রেখে দেবে না। ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হচ্ছে টাকাটাকে লোন দেওয়া। কারণ লোন যদি না দেয় তাহলে ব্যাংকের প্রফিট জেনারেট হবে না, ব্যাংকের ইনকাম জেনারেট হবে না। তাহলে সেই প্রফিটটা ঘুরে এসে মার্কেটে কি হবে? আবার ইনভেস্টমেন্ট হবে। বোঝা গেল কি বললাম? তো সার্কুলার ফ্লো অফ ইনকামটা বোঝা গেল। জিডিপি পড়ানোর আগে তোমাদের সার্কুলার ফ্লো অফ ইনকামটা বোঝাতে পারলাম? কি বললাম? যে ফ্যাক্টর কস্ট, এক সাইডের যেটা ফ্যাক্টর কস্ট
সেটা আদার সাইডে হচ্ছে হাউস হোল্ডের ইনকাম, কারণ ল্যান্ড হাউস হোল্ড দেবে, লেবার হাউস হোল্ড দেবে, ক্যাপিটাল হাউস হোল্ড দেবে, ইন্টারেস্ট হাউস হোল্ড নেবে, ব্যবসা হাউস হোল্ড করবে, তো প্রফিটও সেই ব্যবসায়ী নেবে। বোঝা গেল? এইবার যে ইনকাম হাউস হোল্ডের জেনারেট হলো, সেই ইনকামটা হাউস হোল্ড একটা পার্ট সেভিং করবে, যেটা পরবর্তীকালে আবার ইনভেস্টমেন্ট রূপে মার্কেটে আসবে। আর একটা কি করবে, হাউস হোল্ড এক্সপেন্ডিচার করবে, যে এক্সপেন্ডিচার কি হবে, কনজামশন করার জন্য, কি যে ফাইনাল গুডস প্রডিউস করা হয়েছে সেই ফাইনাল গুডকে প্রডিউস করার জন্য হাউস হোল্ড কনজামশন করবে। তো সেই টাকা ঘুরে আবার কোথায় গেলো, ফ্যাক্টরির কাছে এলো, যেটা আবার ইনভেস্টমেন্ট হবে। তো সার্কুলার ফ্লো অফ ইনকাম হলো এটাই। বোঝা গেল? নেক্সট আমরা দেখব যে মেজারমেন্ট অফ জিডিপি, যে আমাদের ভারতবর্ষের জিডিপি কোন কোন পদ্ধতিতে মেজার করা হয়, কোন কোন মেথডোলজি গ্রহণ করা হয়েছে জিডিপি মেজারমেন্টের ক্ষেত্রে। আরেকটা আমরা দেখব যে জিডিপি মেজারমেন্টের পদ্ধতি মোট কটা হয়। তো জিডিপি মেজারমেন্টের পদ্ধতির কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে 3 ধরনের জিডিপি মেজারমেন্টের পদ্ধতি হয়। এক্সপেন্ডিচার মেথড, একটা হচ্ছে ইনকাম মেথড। বুঝতে পারলাম? দেখে নাও, প্রত্যেকটা ধরে ধরে এক্সপ্লেন করে দেবো। দেখো, একটা হচ্ছে ইনকাম মেথড, আর একটা হচ্ছে গ্রস ভ্যালু এডেড মেথড বা সাম গ্রস অফ ভ্যালু এডেড, অর্থাৎ প্রোডাকশন মেথডও বলা হয় একে। তাহলে জিডিপির প্রথম আমরা দেখব কি এক্সপেন্ডিচার মেথড, তাই তো? তাই ইন্ডিয়াতে কোন এই তিনটের মধ্যে কোন দুটো মেথডোলজি করে জিডিপি ক্যালকুলেট করা হয়? এক্ষেত্রে দুটো জিনিস ইন্ডিয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, বোঝা গেল, আর একটা হচ্ছে গ্রস ভ্যালু এডেড মেথড। এই দুটো পদ্ধতি ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অবলম্বন করা হয়েছে জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে। এখন জিডিপি আমি এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড, তারপরে গ্রস ভ্যালু এডেড বা আউটপুট মেথড প্রত্যেকটা পড়িয়ে দেবো। তার আগে দুটো কথা বলে নিই। জিডিপি ইন্ডিয়ার ক্ষেত্রে ক্যালকুলেশন করার ক্ষেত্রে একমাত্র এক্সপেন্ডিচার মেথড এবং গ্রস ভ্যালু এডেড মেথড বা আউটপুট মেথডকে গ্রহণ করা হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে জিডিপি প্রত্যেক কোয়ার্টারলি কিন্তু রিলিজ হয়, রিলিজ করে কে? এনএসও, রিলিজড বাই দ্য এনএসও। পরীক্ষায় কোশ্চেন আসবে, ভালো করে মনে রাখো। তো প্রত্যেক কোয়ার্টারলি মেথড বলতে দেখো, এপ্রিল মে জুন একটা কোয়ার্টার, জুলাই আগস্ট সেপ্টেম্বর একটা কোয়ার্টার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা কোয়ার্টার, আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা কোয়ার্টার। তাহলে আমরা এই যে দেখছি ফিনান্সিয়াল ইয়ারে জিডিপি প্রকাশ করা হয় প্রত্যেক কোয়ার্টার, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার এপ্রিল মে জুন কভার হয়ে গেল। নেক্সট মাসের যে দুটো কোয়ার্টার অর্থাৎ জুলাই এবং আগস্টের সেকেন্ড কোয়ার্টার, তাহলে কোনটা? সেকেন্ড কোয়ার্টার হচ্ছে আগস্টের যে লাস্ট ওয়ার্কিং ডে, সেই লাস্ট ওয়ার্কিং ডেতে সেকেন্ড কোয়ার্টারের সেকেন্ড মান্থের লাস্ট কোয়ার্টার ডেতে, এই লাস্ট ওয়ার্কিং ডেতে জিডিপি কিন্তু কোয়ার্টারলি জিডিপি প্রকাশ করা হয় বা পাবলিশ করা হয়। বোঝা গেল কি বললাম? ফিনান্সিয়াল ইয়ারে জিডিপি প্রকাশ করা হয় কোয়ার্টারে, তো 4টে কোয়ার্টার, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। তো এপ্রিল মে জুনের যে কোয়ার্টারে যে জিডিপি প্রকাশ করবে, পাবলিশ করবে এনএসও, সেটা কবে করবে? সেটা করবে জুলাই এবং আগস্ট, এই যে সেকেন্ড কোয়ার্টারের যে সেকেন্ড মান্থ অর্থাৎ আগস্টের লাস্ট ওয়ার্কিং ডেতে, আগস্ট মাসের লাস্ট ওয়ার্কিং ডেতে এটা কিন্তু প্রকাশ হবে। এই জিডিপি পাবলিশ করবে কে? এনএসও। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ইয়ারলি পাবলিশ করা হয়। ইয়ারলি কিভাবে? একটা ফিনান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়ে গেল, 31 মার্চ কমপ্লিট হয়ে গেল, তারপরে ফার্স্ট কোয়ার্টার যেটা আসছে, ফার্স্ট কোয়ার্টারের যে সেকেন্ড মান্থ অর্থাৎ মে মাসের, এপ্রিল মে জুন ফার্স্ট কোয়ার্টার, তো এপ্রিল এবং মে, তো ফার্স্ট কোয়ার্টার যে সেকেন্ড মান্থ মে মাসের লাস্ট ওয়ার্কিং ডেতে কিন্তু ইয়ারলি জিডিপি এনএসও প্রকাশ করে। বোঝা গেল? এনএসও জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে দুটো পদ্ধতি, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড আর একটা হচ্ছে গ্রস ভ্যালু এডেড মেথড। এখন আমি প্রত্যেকটা মেথড ধরে ধরে তোমাদের বলে দেবো, একটু শুনে নাও। এক্সপেন্ডিচার মেথড, আচ্ছা, এক্সপেন্ডিচার মেথড বুঝতে গেলে আমরা আবার সার্কুলার ফ্লো অফ ইনকাম চার্টে যাব। দেখো, এই যে হাউস হোল্ড ফ্যাক্টর পেমেন্ট যেগুলো পেয়েছিল, কি কি ফ্যাক্টর পেমেন্ট পেয়েছিল? হাউস হোল্ড ফ্যাক্টর পেমেন্ট পেয়েছিল, লেবারের ওয়েজেস স্যালারি,
ক্যাপিটালের ইন্টারেস্ট পেয়েছিল, যে ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছিল। এন্টারপ্রিনিয়রশিপ কি পেয়েছিল? তার প্রফিট পেয়েছিল। এবং যে ল্যান্ড দিয়েছিল, ল্যান্ড কি পেয়েছিল? ল্যান্ডের রেন্ট পেয়েছিল। তাহলে আমরা দেখছি যে ফ্যাক্টর পেমেন্ট এইগুলো হাউস হোল্ড কার কাছ থেকে পাই? ফ্যাক্টরির কাছ থেকে। এবং এটা হলো হাউস হোল্ডের ইনকাম। তাহলে এই যে হাউস হোল্ডের টোটাল ইনকাম, সেই টোটাল ইনকামকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ফর ইনকাম মেথড দেশের জিডিপি ক্যালকুলেশন করা যাবে। বোঝা গেল? এইবার এই হাউস হোল্ডের যে ইনকাম, সেই ইনকামকে কি করব? হাউস হোল্ড কি করবে? ইনকামটাকে এক্সপেন্ডিচার করবে ফর কনজাম্পশন ফাইনাল গুডস which is produced by the factory। যে ফাইনাল গুডস এবং সার্ভিস তৈরি হয়েছে, সেই ফাইনাল গুডস এবং সার্ভিসকে কনজাম্পশন করার জন্য হাউস হোল্ড কি করবে? এক্সপেন্ডিচার করবে। তো হাউস হোল্ডের যে টোটাল এক্সপেন্ডিচার, সেটাকে আমরা বলতে পারি যে এক্সপেন্ডিচার মেথড। এইবার এক্সপেন্ডিচার মেথড আমরা একটু ইন ডিটেলে দেখবো। দেখো এক্সপেন্ডিচার মেথড, দেখো এখানে বলছে কনজাম্পশন সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। স্যার এটা কি? মাথা খারাপের কিছু নেই, ভালো করে বোঝো। ওই জন্য সার্কুলার ফ্লো অফ ইনকামটা তোমাদের আগে একবার বলে দিলাম। তাহলে কনজাম্পশন, প্রথমে সিতে আমরা কি দেখছি? কনজাম্পশন। কার কনজাম্পশন? হাউস হোল্ডের কনজাম্পশন। হাউস হোল্ড কি দিয়ে কনজাম্পশন করবে? বাই এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার কোথা থেকে করবে? তার যে ইনকাম হয়েছিল, ইনকাম কোথা থেকে হয়েছিল? ফ্যাক্টর কস্ট থেকে। তো ফ্যাক্টর কস্ট একদিকে হাউস হোল্ডের ইনকাম, তাহলে সেই ইনকামের দ্বারা হাউস হোল্ড যে টোটাল কনজাম্পশন করবে, সেই টোটাল কনজাম্পশন প্লাস আই ইনভেস্ট, যে ইনভেস্টমেন্ট হবে অর্থাৎ যে ক্যাপিটাল ফরমেশন হবে, প্লাস জি মানে গভর্নমেন্টের টোটাল কনজাম্পশন। গভর্নমেন্ট যে টোটাল এক্সপেন্ডিচার করে, যে টোটাল কনজাম্পশন করে, সেই কনজাম্পশন যোগ হবে। এবং তার সঙ্গে কি যোগ হবে? এনএক্স। এনএক্স মানে নেট এক্সপোর্ট, মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আমরা যে এক্সপোর্ট কতটা ইম্পোর্ট করেছি এবং কতটা এক্সপোর্ট করেছি, সেই এক্সপোর্ট থেকে ইম্পোর্ট আমরা যখন বাদ দেব, তখন বেরোবে নেট এক্সপোর্ট। তাহলে কনজাম্পশন কার? হাউস হোল্ডের কনজাম্পশন। ইনভেস্টমেন্ট কার? হাউস হোল্ডের যে ইনকাম হয়েছিল সেটা দুটো পার্টে আমরা দেখেছি। একটা দেখেছি কি? এক্সপেন্ডিচার হয়েছে, যেটা কনজাম্পশন হয়েছে। আর একটা দেখেছি কি? ঘুরে ইনভেস্ট হয়েছে, কারণ ব্যাংকিং এ সেভিং করেছে। ইনকাম থেকে দুটো জিনিস সৃষ্টি হয়েছে। ইনকাম ডিমান্ড ক্রিয়েট করেছে মার্কেটে, কারণ ইনকাম যখনই হয়েছে তখন প্রোডাক্টের ডিমান্ড হয়েছে, তাতে স্যালারি এসেছে, সে আরো ফিচার্স বেশি উপভোগ করার চেষ্টা করেছে, ফলে ডিমান্ড ক্রিয়েট হয়েছে। তো ডিমান্ড ক্রিয়েট হয়েছে মানে এক্সপেন্ডিচার হয়েছে, এক্সপেন্ডিচার হয়েছে মানে কনজাম্পশন হয়েছে। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, সে তার ইনকামের একটা পার্ট কিন্তু সেভিংস করেছে, সেই সেভিংসটা পরবর্তীকালে মার্কেটে আবার ইনভেস্টমেন্ট হিসেবে ফিরে এসেছে, তাই তো? তাহলে ইনভেস্টমেন্ট প্লাস আমরা কি দেখবো? জি। জি মানে গভর্নমেন্টের টোটাল কনজাম্পশন। গভর্নমেন্ট একটা ফিনান্সিয়াল ইয়ারে যে টোটাল কনজাম্পশন করে, টোটাল এক্সপেন্ডিচার করে, সেটা দেখবো। এবং তার সঙ্গে দেখবো নেট এক্সপোর্ট, অর্থাৎ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ আমাদের যে এক্সপোর্ট করা হয়েছে প্রোডাক্ট এবং কত প্রোডাক্ট আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে ইম্পোর্ট করেছি, সেটা মাইনাস করব, দিয়ে আমরা বের করব এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ বা এক্সপেন্ডিচার মেথডে আমরা জিডিপি ক্যালকুলেশন করব। তাহলে এক্সপেন্ডিচার মেথডে জিডিপি ক্যালকুলেশনের ফর্মুলা বোঝা গেল, সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। কনজাম্পশন বাই দ্য হাউস হোল্ড প্লাস প্লাস গভর্নমেন্ট প্লাস নেট এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ইনকাম অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা কি দেখলাম? টোটাল ইনকাম, টোটাল ন্যাশনাল ইনকাম। কিভাবে? কারণ এক্ষেত্রে আমরা কি দেখলাম? যে ফ্যাক্টর পেমেন্ট যেটা, সেই ফ্যাক্টর পেমেন্ট বা ফ্যাক্টর পেমেন্ট কিন্তু অন্যদিকে হাউস হোল্ডের কি হচ্ছে? হাউস হোল্ডকে ইনকাম জেনারেট করে দিচ্ছে। তাহলে এটা গেল ইনকাম মেথড। এবং নেক্সট আমরা কি দেখব? আরেকটা মেথড দেখব, সেটা হলো গ্রস ভ্যালু অ্যাডেড বা প্রোডাকশন মেথড। ভালো করে বুঝে নাও। গ্রস ভ্যালু অ্যাডেড মেথডের দুটো ডেফিনেশন বলবো, ভালো করে দেখে নাও। গ্রস ভ্যালু অ্যাডেড বলতে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একজন কৃষক, সে মাঠে কি চাষ করেছে, আবার সেই পটেটোতে যায়, ধরো আলু চাষ করেছে। তো সে ধরো 1000 টাকার আলু চাষ করেছে বা 2000 টাকার আলু চাষ করেছে, ধরে নাও। সে ধরো 1000 টাকার আলু চাষ করেছে বা 100 টাকার আলু চাষ করেছে, ধরে নাও। আচ্ছা, তাহলে এই 100 টাকার যে আলু সে তৈরি করলো বা র মেটেরিয়াল সে প্রডিউস করলো, এই 100 টাকার মধ্যে তার নিজের
নিজের নিডসের জন্য কি লাগবে, তার নিজের নিডসের জন্য লাগবে হচ্ছে টাকা। তাহলে এর জন্য সে 50 টাকার আলু সে ধরো নিজের জন্য রেখে দিল, বাড়ি যাবে আলুর তরকারি করবে, মুড়ি দিয়ে খাবে, এর জন্য 50 টাকা সে 50 টাকার আলু নিজের জন্য রাখলো। 50 টাকার আলু কি করলো, মার্কেটে সেটাকে বিক্রি করে দিল, সেল পারপাসে নিয়ে গেল আড়তে। সেখানে 50 টাকার যে আলু সেটা কে কিনবে, একজন ইন্ডাস্ট্রিয়াল যে কি তৈরি করবে, পটেটো চিপস তৈরি করবে। তাহলে এক্ষেত্রে যে 50 টাকার আলু নিজের জন্য বাড়িতে 100 টাকার আলু তৈরি করেছিল, কৃষি জমিতে 100 টাকার আলু চাষ হয়েছিল, যে আলু তৈরি হয়েছিল হচ্ছে 100 টাকা, 50 টাকা সারা বছর লাগবে সে নিজের জন্য রেখে দিল, সে বাড়িতে আলু তরকারি করে খাবে, এটা হয়ে গেল ফাইনাল গুডস, তার ফাইনাল কনজাম্পশন। সবজি বাড়িতে রান্না করে খাওয়া হয়ে গেল, অর্থাৎ ফাইনাল ইউজ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু জিডিপি ক্যালকুলেশনে ধরা হবে। যে আলুটা সে মাঠে তৈরি করলো, নিয়ে এসে বাড়িতে রান্না করে খেলো, সেটাও কিন্তু ধরা হবে কিসে, টিপিক্যাল, তখন জিডিপি করা হবে, কারণ এটা ফাইনাল কনজাম্পশন, ফাইনাল গুডস। আর যে 50 টাকার ইন্টারমিডিয়েট যে গুডস থাকলো, অর্থাৎ আলু থাকলো, সেটা নিয়ে গেল মার্কেটে বিক্রি করে দিল। সেই আলুটা ইন্ডাস্ট্রি কি হয়ে গেল, ইন্টারমিডিয়েট গুডস। ইন্টারমিডিয়েট গুডস এর সঙ্গে একজন শিল্পপতি সে আরো দেখা গেল 50 টাকার দাম দিল, কি দিল, ভ্যালু এডিশন, লেবার কস্ট দিল, ল্যান্ড রেন্ট দিল, ক্যাপিটালের ইন্টারেস্ট দিল, নিজের জন্য প্রফিট রাখলো, আরো 50 টাকা যুক্ত করে 100 টাকা পুনরায় তার যে আলুর চিপস তৈরি হলো, সেই আলুর চিপসের ফাইনাল প্রোডাকশন তৈরি করলো সে আবার 100 টাকা। তাহলে আমরা যদি বলি যে এক্ষেত্রে জিডিপি কত হবে, তাহলে গ্রস ভ্যালু অ্যাডেড বা প্রোডাকশন মেথডে যখন আমরা জিডিপি ক্যালকুলেশন করব, তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব বুঝে নাও, একবারই বলবো, ভালো করে বুঝে নাও। 50 টাকার আলু কৃষক তার নিজের জন্য রেখেছিল, ফাইনাল কনজাম্পশনের জন্য, ফাইনাল গুডস হয়ে গেছে, জিডিপিতে 50 টাকার ক্যালকুলেশন হয়ে গেছে। 50 টাকার আলু ছিল, সেটা মার্কেটে নিয়ে গেল, সেটা বিক্রি করলো একজন শিল্পপতি, নিয়ে গিয়ে সেখান থেকে তৈরি করলো কি, পটেটো চিপস, আরো 50 টাকার ভ্যালু এডিশন করে, তাহলে 100 টাকা হলো। তাহলে এই যে 50 টাকা ফাইনাল কনজাম্পশন আলুর, এবং যে ফাইনাল গুডস মার্কেটে গিয়ে প্রডিউসড হলো, আমি সবসময় বলেছি জিডিপি অলওয়েজ ক্যালকুলেট দ্য ফাইনাল গুডস which is produced in a territory of in a country of a financial year, একটা নির্দিষ্ট ইয়ারে একটা দেশের টেরিটরির মধ্যে যে ডোমেস্টিক ইকোনমি রয়েছে, তার মধ্যে যে ফাইনাল গুডস তৈরি হবে তাকেই আমরা বলবো, তাকে আমরা জিডিপি বলবো, ক্যালকুলেশনে ধরবো। তাহলে এই যে 50 টাকার আলু সবজি তৈরি করে খেয়ে নিল, এটা হয়ে গেল, জিডিপিতে ধরা হবে। দ্বিতীয় হচ্ছে যে 100 টাকার পটেটো চিপস তৈরি, সেটাও কিন্তু জিডিপিতে ধরা হবে। তাহলে এই 50 টাকা এবং ফাইনাল গুডস এর 100, টোটাল 150 টাকা হচ্ছে জিডিপি। বোঝা গেল কি বললাম? এই 50 টাকা এবং 100 টাকার যে ফাইনাল গুডস, সেটা হচ্ছে টোটাল জিডিপি। এটা হচ্ছে গ্রস ভ্যালু এডেড মাধ্যমে এইভাবে ক্যালকুলেশন করা হয়। গ্রস ভ্যালু হলো এইটা, কতটা ভ্যালু যুক্ত করা হয়েছে। আমরা আরেকবার যে গ্রস হচ্ছে টোটাল আউটপুট, টোটাল আউটপুট কত, টোটাল আউটপুট হচ্ছে 100। আচ্ছা, তাহলে টোটাল আউটপুট ইন্টারমিডিয়েট গুড, এটাও বলতে যে টোটাল আউটপুট কত, 100 টাকার আলু তৈরি হয়েছিল কৃষি জমিতে, 100 টাকার শিল্পপতি তৈরি করেছে ইন্ডাস্ট্রিতে, আলু আর 100 টাকার ফাইনাল গুডস দুটো মিলে হলো 200 টাকা। তাহলে এই 200 টাকার মধ্যে যখন 50 টাকাটা পুনরায় ধরছি, কিন্তু যে আলুটা কৃষক কনজাম্পশন করেছে সেটা কিন্তু হিসাবে ক্যালকুলেশন হয়ে গেছে, সেটাকে পুনরায়, সেই জন্য টোটাল আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট ইনপুট কোনটা, কারণ আগে তো 50 টাকার 50 টাকা, তো যে আলুটা হয়েছে সেই আলু তো অলরেডি ফাইনাল গুডসে, অর্থাৎ যে ফাইনাল পটেটো চিপস তৈরি হয়েছে তার মধ্যে আলুর দামটা ধরা আছে, অর্থাৎ নতুন করে ধরা যাবে না। তাহলে গ্রস ভ্যালু অ্যাডেড মেথডে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে কৃষক 50 টাকার আলু নিজে কনজাম্পশন করেছে, ফাইনাল কনজাম্পশন যোগ করো। দ্বিতীয় হচ্ছে কোম্পানি বা ফ্যাক্টরি আলু করেছে টাকা এবং 50 টাকার আলু কিনেছে 100 করো, টোটাল 150 টাকা কি, টোটাল হচ্ছে জিডিপি। এটা আমরা কি হিসাবে, কোন পদ্ধতিতে বের করলাম, গ্রস ভ্যালু অ্যাডেড বা প্রোডাকশন মেথড। আরেকটা ভাবে বের করা যায় টোটাল আউটপুট
আলু 100 টাকার প্রোডাকশন, তার মধ্যে মাইনাস করে দাও টোটাল আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট গুড, মানে যে 50 টাকার র মেটেরিয়াল আমি ধরছি সেটা তো অলরেডি ফাইনাল গুডস অর্থাৎ পটেটো চিপস যেটা ইনক্লুড করা আছে, তাহলে সেটা বাদ দিয়ে ইন্টারমিডিয়েট গুড, তাহলে ইন্টারমিডিয়েট গুড বাদ দিলে আমাদের কি চলে আসছে গ্রস ভ্যালু অ্যাডেড সার্ভিস বা প্রোডাকশন মেথডে আমাদের ফাইনাল জিডিপি ক্যালকুলেশন বেরিয়ে যাচ্ছে। তাহলে জিডিপির ক্ষেত্রে আমরা কি দেখলাম হচ্ছে চারটে দেখলাম জিডিপি পড়তে গিয়ে। জিডিপির ডেফিনেশন যদি বলি তাহলে জিডিপি ক্যালকুলেট করা হয় একটা ফিনান্সিয়াল ইয়ারে নির্দিষ্ট দেশের যে ডোমেস্টিক ইকোনমি রয়েছে, যে টেরিটরি রয়েছে, সেই টেরিটরির মধ্যে একটি নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস করা হয় সেই ফাইনাল গুডস এবং সার্ভিসের যে মার্কেট ভ্যালু, সেই মার্কেট ভ্যালুকে বলা হয় জিডিপি। অতএব একটি জিডিপির ক্যালকুলেশন আমরা চারটে পার্ট দেখলাম। একটা হচ্ছে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ার, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, দেশের টেরিটরিস্টিক বললাম ফাইনাল গুডস, জিডিপি অলওয়েজ ক্যালকুলেট ফাইনাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস কিন্তু ক্যালকুলেট করে না, এবং গুডসের কি মানি ভ্যালুকে ক্যালকুলেট করে। বোঝা গেল? তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা মেথড বোঝার ক্ষেত্রে সার্কুলার অফ ইনকাম দেখলাম। সার্কুলার অফ ইনকামের ক্ষেত্রে কি দেখলাম, যেটা ফ্যাক্টর কস্ট কি কি, লেবার ফ্যাক্টর কস্ট কি কি, ল্যান্ডের রেন্ট ফ্যাক্টর কস্ট আর কি, ক্যাপিটালের ইন্টারেস্ট ফ্যাক্টর কস্ট, আরেকটা কি দেখলাম প্রফিট, অর্থাৎ যে এন্টারপ্রেনিউর বিজনেসটা করছে তত প্রফিট লাগবে। তাহলে টোটাল এই যে ফ্যাক্টর কস্ট, এই ফ্যাক্টর কস্ট হচ্ছে হাউস হোল্ডের ইনকাম, কারণ লেবার কে দেবে, লেবার দেবে হচ্ছে হাউস হোল্ড, ল্যান্ড কে প্রোভাইড করবে হাউস হোল্ড, ব্যবসা কে করবে হাউস হোল্ড, এন্টারপ্রেনিউরশিপ কার কাছে, হাউস হোল্ডের কাছে, ক্যাপিটাল কে দেবে, হাউস হোল্ড দেবে, ইন্টারেস্ট কে নেবে, হাউস হোল্ড নেবে। তাহলে টোটাল ফ্যাক্টর কস্টকে আমরা কি দেখলাম, একদিকে যেটা ফ্যাক্টর কস্ট সেটা, অন্যদিকে হাউস হোল্ডের ইনকাম, এবং এই টোটাল হাউস হোল্ডের ইনকাম যখন আমরা ক্যালকুলেট করব তাহলে সেটা গেল ইনকাম মেথড জিডিপি বের করার। আমরা যখন গ্রস ভ্যালু এডেড অর্থাৎ ইন্টারমিডিয়েট গুডসের সঙ্গে যে ভ্যালু এডিশন যুক্ত করা হচ্ছে তারপর যে জিডিপি বের করছে সেটা আমরা দেখলাম গ্রস ভ্যালু এডেড। এবং আরেকটা কি দেখলাম, এক্সপেন্ডিচার মেথড মানে আমি এখনই যেটা বললাম যে হাউস হোল্ড ইনকাম করছে, যে ফ্যাক্টর কস্ট প্রোডাকশনের ক্ষেত্রে ফ্যাক্টরির লাগছে, এন্টারপ্রেনিউরের লাগছে, সেটা কিন্তু অন্যদিকে হাউস হোল্ডের ইনকাম। এবার সেইটা হাউস হোল্ড ইনকাম করে কি করবে, হাউস হোল্ড ইনকামটাকে এক্সপেন্ডিচার কোন ক্ষেত্রে করবে, এক্সপেন্ডিচার করবে কনজাম্পশন ফাইনাল গুডস, যে ফাইনাল গুডস কে তৈরি করছে, ফ্যাক্টরি তৈরি করেছে। বোঝা গেল? তাহলে এই যে টোটাল এক্সপেন্ডিচার মেথডের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এক্সপেন্ডিচার মেথডে যখন জিডিপি ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ এক্সপেন্ডিচার যে মেথড, সেই মেথডে দেশের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা যাবে, কারণ টোটাল হাউস হোল্ডের এক্সপেন্ডিচার বলা হচ্ছে। এখন এই এক্সপেন্ডিচার মেথড যখন আমরা ক্যালকুলেশন করতে গেলাম, মেথড ক্যালকুলেশন করতে গিয়ে কি দেখলাম, যে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সএম। অতএব টোটাল যে কনজাম্পশন, কার কনজাম্পশন, হাউস হোল্ডের কনজাম্পশন, টোটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ হাউস হোল্ড যে ইনকামটা করেছিল তার একটা পার্ট এক্সপেন্ডিচার করেছিল, আর একটা পার্ট ব্যাংকে ইনভেস্ট করেছিল, সেভিংস করেছিল, সেই সেভিংসটাই তো পরবর্তীকালে মার্কেট ইনভেস্টমেন্ট হয়ে ফিরে এসেছে। তাহলে ইনভেস্টমেন্ট। আরেকটা পার্ট হলো গভর্নমেন্ট কনজাম্পশন, অর্থাৎ গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার করে সেই এক্সপেন্ডিচার প্লাস নেট এক্সপোর্ট মানে নেট এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আমরা যে এক্সপোর্ট করেছি অর্থাৎ যে গুডস এবং সার্ভিস আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট করেছি, এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে আমরা যে সমস্ত প্রোডাক্ট এবং সার্ভিস ইম্পোর্ট করেছি সেটাকে মাইনাস করে দাও। তো এক্সপোর্ট থেকে ইম্পোর্ট যদি মাইনাস করে দাও তাহলে নেট এক্সপোর্ট বেরিয়ে গেল। এটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে জিডিপি কাকে বলে, জিডিপি পদ্ধতি সেটা বোঝা গেল, কিভাবে আমরা জিডিপি ক্যালকুলেশন করি, কিভাবে আমরা সার্কুলার অফ ইনকামকে দেখব, ফ্যাক্টর কস্ট কাকে বলে বোঝা গেল। এখান থেকে একটা জিনিস কি ক্লিয়ার হলো যে যত প্রোডাক্ট তত ইনকাম বাড়বে, কারণ যত তার জন্য ফ্যাক্টর কস্ট বাড়বে। তো ফ্যাক্টর কস্ট যত বাড়বে তত হাউস হোল্ডের ইনকাম বাড়বে, কারণ ফ্যাক্টর কস্ট অন্যদিকে সেটা হাউস হোল্ডের। আর জিনিসের উপর ক্যালকুলেট করা হয় মার্কেট প্রাইসের উপর। মার্কেট বলে বললাম, মার্কেট প্রাইস হচ্ছে ফ্যাক্টরের সঙ্গে যখন ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত হয়। একটা পটেটো চিপস আমি তখনও বললাম করতে গেলে কি লাগবে, 2 টাকার লেবার লাগবে, ধরে নাও টাকার ল্যান্ডের রেন্ট লাগবে,
ক্যাপিটালের ইন্টারেস্ট লাগবে 2 টাকা, আমার প্রফিট থাকবে 8 টাকা। এবার এই যে ফাইনাল গুডস যেটা কোম্পানিতে বা ফ্যাক্টরিতে প্রডিউসড হলো, এটা যখন মার্কেটে যাবে অর্থাৎ কোম্পানির গেট থেকে যখন বেরোবে, স্টেট তখন বলবে আমাকে ট্যাক্স দাও। তো তার সঙ্গে তো ট্যাক্সটাও যুক্ত হবে, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে তার সঙ্গে যখন আবার 2 টাকা ট্যাক্স যুক্ত হবে, কত হলো? এই 10 টাকা হচ্ছে মার্কেট প্রাইস। এবং জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে এই মার্কেট প্রাইসকেই কিন্তু ধরা হয়। বোঝা গেল কি বললাম? জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে মার্কেট প্রাইসকে ধরা হয়। তাহলে জিডিপি কাকে বলে, জিডিপি কিভাবে ক্যালকুলেশন করা হয়, প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝাতে পারলাম। ইকোনমির প্রতি যাদের ভয় আছে আমার সঙ্গে টিনিউ করো। ইকোনমির কথা দিচ্ছি, ইকোনমির টপ বেসিক টু টপ লেভেল ক্লাস আগে তো ক্লিয়ার করে নাও। তাহলে আগের দিন পড়িয়েছি ইকোনমিক্স, কি বলেছি? ইকোনমিক্স হচ্ছে কি, যে স্কেয়ার রিসোর্সকে কিভাবে মানুষ তার যে সেই ডিমান্ডকে স্যাটিসফাই করতে যে মিনিমাম রিসোর্স রয়েছে, মিনিমাম রিসোর্সকে কিভাবে ইউটিলাইজ করবে, এই যে ইউটিলাইজ করার পদ্ধতি, তাকে আমরা বলেছি কি ইকোনমিক্স। এবং ইকোনমি কিসের সঙ্গে ডিল করে বলেছিলাম? ইকোনমি ডিল করে প্রোডাকশন, কনজাম্পশন এন্ড ডিস্ট্রিবিউশন। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড কনজাম্পশন কিসের? the country, the resource of the country, কান্ট্রির যে রিসোর্স রয়েছে, যে ওয়েলথ রয়েছে, তার সঙ্গে তার যে প্রোডাকশন, তার যে ডিস্ট্রিবিউশন, তার যে কনজাম্পশন, তার সঙ্গে ডিল করে হচ্ছে। এক্ষেত্রে আমরা যে যখন ন্যাশনাল ইনকামের কথা আসছে, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা জিডিপি কে নিচ্ছি। জিডিপি আমরা কিভাবে ক্যালকুলেট করছি? জিডিপি আমরা ক্যালকুলেট করছি এক্সপেন্ডিচার মেথড এবং কি দেখলাম, আর একটা দেখলাম ভ্যালু অ্যাপ্রোচ বা আউটপুট অ্যাপ্রোচ, যেটা আমাদের ভ্যালু এডেড অ্যাপ্রোচ রয়েছে, যে টোটাল আউট মাইনাস ইন্টারমিডিয়েট গুড দিয়ে আমরা কিন্তু এই পদ্ধতিতে জিডিপি ক্যালকুলেশন করছি। আর জিডিপি কিসের ভিত্তিতে ক্যালকুলেশন করছি? অন মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের উপর, কিন্তু মার্কেট প্রাইসের উপর। বোঝা গেল মার্কেট প্রাইসের পার্থক্য? বুঝতে পারলে ফ্যাক্টর কস্টের সঙ্গে যখন ট্যাক্স যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে মার্কেট প্রাইস। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদের জিএনপি, এনএনপি প্রত্যেকটা কনসেপ্ট, ইনফ্লেশন প্রভাব পড়া, মনিটারি পলিসি পড়া, সিআরআর, এসএলআর সমস্ত পড়াবো, ট্যাক্স পড়াবো, করো। ইকোনমিক মেন কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার হয়ে যাবে। এবং এর পরেও যদি তোমার ডিটেল স্টাডি দরকার, এখন রাত হয়ে গেছে, রাত অনেক হলো, আজকের ক্লাস এর বেশি না। তো যাই হোক, এটা একটা ছোট ভিডিও, আমি বারবার বলি ইউটিউব ক্লাসে এর থেকে বেশি কষ্ট সম্ভব নয়। যদি তোমরা মনে করো যে তোমাদের কমপ্লিট একটা স্ট্রাকচার প্রিপারেশন লাগবে, দেখো ডাব্লিউবিসিএস সার্ভিস এক্সামিনেশন, বারবার বলি পরীক্ষার হলে গিয়ে এবিসিডি কনসেপ্টের বেসিক আন্ডারস্ট্যান্ডিং খুব, কনসেপচুয়াল ক্লিয়ারিটি খুব দরকার সিভিল সার্ভিসের মতো। তো তোমাদের মধ্যে যদি সিরিয়াসনেস থাকে অ্যাবাউট নেশন, দেন প্লিজ এনশিওর টু জয়েন মাই টার্গেট W2023 ব্যাচ। ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে তোমরা সার্চ করো সিভিল সার্ভিস উইথ সোমেন স্যার, টেলিগ্রামে তুমি জয়েন করে নিও ফর ফিউচার ক্লাস। আমি যে ফিউচার লিংক তোমরা পাবে, এবং W2023 ব্যাচে সাবস্ক্রিপশন নিতে গেলে, ভর্তি হতে গেলে ইনস্ট্রাকশন আমি টেলিগ্রামে দিই, তোমরা সেখান থেকে দেখে নিও। বোঝা গেল কি বললাম? জীবন তোমার, কেরিয়ার তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। অ্যান্ড আই উইল বি হ্যাপি টু পার্ট অফ ইউর সাকসেস জার্নি। আমার কি, আমি শুধু খুশি হব তোমার জীবনে যে সাফল্য, সেই সাফল্যে সঙ্গী হতে। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, গড ব্লেস ইউ মাই অল বিলভ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার WBCS অফিসার্স। সো গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ।